সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমি হাজির হলাম, যেখান থেকে তোমাদের সামনের 2025 সালের যে এসএসসি এক্সাম আছে সেখান থেকে অবশ্যই এক সেট সৃজনশীল প্রশ্ন আসবে। এবং একই সাথে যারা এবার নবম শ্রেণীর তোমাদের যে বল, চাপ এবং শক্তি অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে সেই অধ্যায়ের অন্তর্ভুক্ত একটা টপিকস যান্ত্রিক শক্তির নিত্যতা, এখান থেকেও কিন্তু তোমাদের জন্য একটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন আসবে। তোমরা অবশ্যই তোমাদের যে প্রশ্ন কাঠামো সেটা অলরেডি দেখে ফেলেছো যারা এবার নবম শ্রেণীতে আছো। তোমাদের কিন্তু লিখিত অংশের দৃশ্যপট নির্ভর নামক একটা অংশ রয়েছে, সেখানে তোমাদের অনেকটা প্রশ্ন আসবে সৃজনশীল টাইপের, কিন্তু এখানে তোমাদের প্রশ্ন থাকবে দুইটা, ক এবং খ। উদ্দীপক অংশটার নাম হচ্ছে দৃশ্যপট অংশ। এই যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে অবশ্যই দৃশ্যপট নির্ভর প্রশ্ন এক সেট তোমরা মাস্ট বি পাবা। তো সেই জায়গা থেকে এই যান্ত্রিক শক্তির গুরুত্ব থেকে আমি আজকের এই ভিডিওতে যান্ত্রিক শক্তির নিত্যতা বিষয়ে কিভাবে দৃশ্যপট নির্ভর এবং কিভাবে সৃজনশীল প্রশ্ন আসবে এবং সেই সৃজনশীল প্রশ্নর মেইন বিষয়বস্তু কি হতে পারে সেই বিষয় নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে হাজির করলাম। তো চলো শুরু করা যাক। তোমরা আমার বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে যান্ত্রিক শক্তির নিত্যতা আমি হেডিংস দিয়ে রাখছি। একই সাথে আমি এখানে একটা দৃশ্যপট বা বলা যায় যে উদ্দীপক অংশ লিখে রেখেছি। তো এখান থেকে কিন্তু তোমার বেশ কিছু টার্ম আগে থেকেই তোমাকে জেনে রাখতে হবে, যেমন গতিশক্তি কি জিনিস, বিভব শক্তি কি জিনিস, যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে কি বোঝায়, সেই বিষয়গুলো তোমার কিন্তু জানতে হবে আগে থেকেই। তো বিভব শক্তি কি জিনিস, এই প্রশ্নটার উত্তর হলো, যদি কোনো বস্তু তার অবস্থানের জন্য যদি কাজ করার সামর্থ্য অর্জন করে, যেমন এক টুকরা ইট বা এক টুকরা পাথর আমি 10 তলা থেকে ছেড়ে দেব, ফলে ওই ইট বা পাথর দিয়ে কিন্তু একটা কাজ করা যেতে পারে, কিন্তু একদম মাটিতে বা ভূমিতে থাকা অবস্থায় ওই ইট বা পাথরের কিন্তু কোনো কাজ করার সামর্থ্য থাকে না। জাস্ট তাকে আমি উপর থেকে ছেড়ে দিলে তা দিয়ে একটা কাজ করা যাচ্ছে, অর্থাৎ তার অবস্থানের কারণে কিন্তু একটা কাজ করার সামর্থ্য অর্জন করছে। এরকম যদি কোনো কিছু হয় তাহলে সেই বিষয়টাকে আমরা বলি বিভব শক্তি। বিভব শক্তিকে আমরা ইপি দিয়ে প্রকাশ করি, বিভব শক্তি ইপি, এবং এর সূত্র হলো mgh, ইপি ইকুয়াল mgh। ইপি এর ফুল ফর্ম হলো পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। তো এই গেল বিভব শক্তি। এরপরে আসে গতিশক্তি। গতিশক্তি কি জিনিস, কোনো বস্তু তার গতির কারণে যদি কাজ করার সামর্থ্য অর্জন করে বা শক্তি অর্জন করে তাহলে সেটাকে বলা হয় গতিশক্তি। যেমন একটা বুলেট, ছোট বুলেট গতির কারণে যে কাউকে মেরে ফেলতে পারে। সো একটা ছোট্ট বুলেট তার গতির কারণে কিন্তু কাজ করার সামর্থ্য অর্জন করছে। সো এটা একটা গতিশক্তি। এবং এই গতিশক্তিকে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় ই কে দ্বারা প্রকাশ করে থাকি, ই কে ইকুয়াল হাফ mv স্কয়ার। তোমরা খেয়াল করে দেখবে যে এখনকার যে বই সেখানে কিন্তু ইপি বা ই কে দ্বারা প্রকাশ করা হয় না, সরাসরি গতিশক্তি বা বিভব শক্তি অথবা অন্য কোনো টার্ম দিয়ে প্রকাশ করা হয়। তবে তোমাদের উচ্চতর লেভেলের যে ফিজিক্স পদার্থবিজ্ঞান রয়েছে, বিশেষ করে ইন্টারমিডিয়েটের, সেখানে কিন্তু পুরাতন সিলেবাসের বইগুলোতে ইপি বা ই কে দিয়ে এই দুইটা টার্মকে পরিচয় করা হতো বা প্রকাশ করা হতো। এরপর আমি আসবো যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে কি বোঝায়। যান্ত্রিক শক্তির নিত্যতা এরকম যে পৃথিবী সৃষ্টির সময় যে পরিমাণ শক্তি ছিল বর্তমানেও সেই পরিমাণ শক্তি আছে এবং ভবিষ্যতেও সেই পরিমাণ শক্তি থাকবে। আমরা সৃষ্টি
শক্তি সৃষ্টি করতে পারে না, ধ্বংসও করতে পারে না। শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে কনভার্ট করতে পারি। শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে কি করতে পারি? কনভার্ট করতে পারি বা পরিবর্তিত করতে পারি। যেমন আমরা বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে পরিবর্তন করছি, অথবা বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিবর্তন করছি, তারপরে গতি অন্য কোনো শব্দ শক্তিতে পরিবর্তন করছি, এরকম আর কি। তো এরকম তোমাদের এই টার্মগুলো আগে থেকে জেনে রাখতে হবে। এরপর আমি আসবো মূল যে জিনিস, সেটা যে যান্ত্রিক শক্তির নিত্যতা বিষয়ে তোমাদের এখান থেকে কিন্তু সিকিউ বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন হবে। যারা এবার নবম শ্রেণী, তাদেরকে আমি বারবার বলছি, যারা এবার নবম শ্রেণী তাদের জন্য কিন্তু এখান থেকে অবশ্যই দৃশ্যপট নির্ভর এক সেট প্রশ্ন তোমরা পাবা। তো সেই দৃশ্যপট নির্ভরের মূল থিম কি জিনিস হবে এই যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে, অথবা যদি সৃজনশীল যারা সামনে 2025 সালে এসএসসি এক্সাম দিবা, তাদের জন্য সৃজনশীল কি আকারে এখান থেকে প্রশ্ন হতে পারে, এখান থেকে কিন্তু অনেক গভীরভাবে বা অনেক জটিল করে প্রশ্ন আসতে পারে। তো আমি আজকের এই ভিডিওতে জাস্ট সিম্পল একটা প্রশ্ন দিয়ে যান্ত্রিক শক্তির নিত্যতা বিষয়ক সূত্রটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে প্রতিপালিত হয় কিনা সেই বিষয়টা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এখানে দেখো আমি চিত্রে ড্র করেছি একটি চিত্র। এখানে দেখো এ পজিশন, বি পজিশন এবং সি পজিশন, তিনটা পজিশন। একটা বস্তু 5 কেজি, যেটাকে আমি 5 মিটার উপরে রাখছি। 5 কেজি ভরের একটা বস্তুকে 5 মিটার উপরে রাখছি। এরপর কিছুক্ষণ পর আমি এই বস্তুটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি তিনটা স্পেস চিহ্নিত করেছি, বি পজিশন এবং সি পজিশন, তিনটা পজিশন। এরপর এখান থেকে এরকম প্রশ্ন হতে পারে যে প্রতিটা পজিশনে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিপালিত হয় কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এক্সপ্লেইন করো বা ব্যাখ্যা করো, এরকম ভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এখানেও সেই একই ভাবে এখানে দেখো আমি প্রশ্নটা লিখে রেখেছি যে একটি বস্তুকে চিত্রের এ বিন্দু থেকে ফেলে দেওয়া হলো, এ বি এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হয় কিনা গাণিতিক বিশ্লেষণ করো। অর্থাৎ এ বিন্দুতে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হয় কিনা সেই বিষয়টা আমাদের এক্সপ্লেইন করতে হবে। তো প্রথমে আমি আসি এ বিন্দুতে। এ বিন্দুতে বস্তুটি কিন্তু স্থির আছে। স্থির মানে ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত এই বস্তুতে, এইখানে বস্তুর ভিতরে কি ধরনের শক্তি নিহিত আছে, কেউ কি তোমরা বলতে পারবা? এখানে কিন্তু জাস্ট বিভব শক্তিটাই এর ভিতরে নিহিত আছে, কারণ বস্তুটা স্থির। স্থির থাকা অবস্থায় গতিশক্তির মান 0। এখন যদি আমি তোমাদের এ বিন্দুতে শক্তির মানটা হিসাব করি। এ বিন্দুতে শক্তি, আচ্ছা তার আগে আমার আরো একটা বিষয় বলে নেওয়া দরকার যে কোনো বিন্দুতে যান্ত্রিক শক্তি অর্থাৎ মোট শক্তি হলো ওই বিন্দুতে বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল। অর্থাৎ কোনো বিন্দুতে মোট শক্তি সমান বিভব শক্তি প্লাস গতিশক্তি। এটা আমাদের মূল থিম। আমরা প্রতিটা পজিশনে দেখব যে মোট শক্তি সেম আছে কিনা। এই এ পজিশনেও দেখতে পারি, বি পজিশনেও দেখতে পারি, সি পজিশনেও দেখতে হবে যে টোটাল শক্তি অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তি একই রকম আছে কিনা, এই দুইটা যোগফল। তাহলেই আমরা বলতে পারবো যে এখানে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিপালিত হয়েছে। তো এই হচ্ছে আমাদের মূল বিষয়। এরপর আমরা প্রথমে এই বিন্দুতে দেখব যে বস্তুটির যান্ত্রিক শক্তি ওখানে মোট শক্তি কত সেটা পরিমাণটা নির্ণয় করব। তাহলে এই বিন্দুতে যদি আমি মোট শক্তি নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে আমাদের বিভব শক্তি এরপর গতিশক্তি নির্ণয় করতে হবে। তাহলে এই বিন্দুতে
এ বিন্দুতে বিভব শক্তি কত? বিভব শক্তি এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ইপি সমান mgh। এখানে m এর মান কত? m এর মান 5 কেজি, g ইকুয়াল অভিকর্ষ ত্বরণ, এটার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং h হলো ভূমি থেকে ওই বস্তুর উচ্চতা যত 5 মিটার। তাহলে আমার এখানের প্রত্যেকটার মান আমি জানি। এখন আমি কি করব? মানগুলো বসায় দেব। m এর মান 5 ইন্টু 9.8 ইন্টু h এর মান 5, তাহলে একটা অ্যান্সার আসবে। নিশ্চয়ই এখানে একটা অ্যান্সার তোমরা পেয়ে যাবা। এরপর আমরা এই এ বিন্দুতে গতিশক্তি কত সেটা দেখব। এ বিন্দুতে গতিশক্তিকে যথারীতি ইকে দ্বারা প্রকাশ করা হয়। ইকে সমান আমরা জানি হাফ mv স্কয়ার। তোমরা কি এখানে বলতে পারো যে এখানে ভির মান কত? যেহেতু ওখানে স্থির আছে বস্তুটা, তাই ওখানে কিন্তু গতিশক্তি বা বেগ 0। তো আমি এখানে m ইকুয়াল 5 কেজি দেওয়া থাকলেও যেহেতু ভির মান 0, তাই এই সমীকরণে যদি আমি এখানে 0 স্কয়ার এখানে 5 বসাই, তাহলে কিন্তু আমার রেজাল্ট 0 আসবে, অর্থাৎ এ পজিশনে বস্তুর গতিশক্তি 0। তাহলে টোটাল শক্তি কত? এখান থেকে আমরা একটা রেজাল্ট পাবো, এই যে এখান থেকে একটা রেজাল্ট পাবো, এটা এখানে বসাবো, প্লাস গতিশক্তি 0, এখানে দুইটা সাম করলে অবশ্যই এই রেজাল্টটাই হবে আমাদের মোট শক্তি। তাহলে এ বিন্দুতে আমরা মোট শক্তি পেয়ে গেলাম। এরপরে আমরা বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ হিসাব করব। বি বিন্দুতে মোট শক্তি হিসাব করতে গেলে প্রথমে আমরা দেখব বি বিন্দুতে বিভব শক্তি কত। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান mgh। এখানে m এর মান কিন্তু সেম থাকবে 5 কেজি, 5 ইন্টু g এর মানও সেম 9.8। h অর্থাৎ ভূমি থেকে ওই বস্তুর উচ্চতা কত দূরত্বে আছে সেটাই হচ্ছে h। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটাই কম বেশি একটু ভুল করে থাকে, সে h এর পরিমাণ নেয় এই উপর থেকে, যেহেতু এইচটা হচ্ছে ভূমি থেকে ওই বস্তুর উচ্চতা। একটা বস্তু যখন উপরে থাকে তার বিভব শক্তি বা তার উপরে আকর্ষণ ভূমি থেকেই কিন্তু হয়, উপর থেকে আকর্ষণ শক্তি হয় না। যেহেতু ভূমি ওই বস্তুকে আকর্ষণ করে, কত দূরত্বে বা কত উপরে আকর্ষণ করছে এখানে কিন্তু সেটাই হচ্ছে দূরত্ব বা এইচ এর মান হবে। যেহেতু এখানে টোটাল উপর থেকে বি এর ডিস্টেন্স 2 মিটার আর নিচে কতটুকু আছে, তাহলে ভূমি থেকে এইটুকুর ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স 5 মিটার, উপর থেকে 2 মিটার বাদ দিলে আমার এখান থেকে এইটুকু থাকে কিন্তু 3 মিটার, তাহলে এখানে কত হবে? 3। এরপর ইপির মান আমরা এখানে গুণ করলে আমরা একটা রেজাল্ট কিন্তু পাবো, সেই রেজাল্টটা আমরা নেব। একই সাথে বি বিন্দুতে গতিশক্তি কত, এইখানে কিন্তু বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি দুটাই আছে। সো বি বিন্দুতে বস্তুর গতিশক্তি কত সেটা আমরা হিসাব করব।
বি বিন্দুতে বস্তুর গতিশক্তি ইকে ইকুয়াল হাফ mv স্কয়ার। তো তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করছো যে এখানে এই ভির মান কিন্তু দেয়া নাই, তাহলে ভির মান আমাদেরকে অবশ্যই অন্য কোনো সূত্র অবলম্বন করে নির্ণয় করে নিতে হবে। কোন সূত্র অবলম্বন করে আমরা ভির মান নির্ণয় করতে পারি? সেটা হলো v স্কয়ার ইকুয়াল e স্কয়ার প্লাস 2gh। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা v স্কয়ারের মান নির্ণয় করতে পারি। এখানে u হচ্ছে আদি বেগ। তোমরা নিশ্চয়ই জানো যে বস্তুটা এ পজিশনে স্থির ছিল, স্থির অবস্থান থেকে সে যাত্রা শুরু করেছে, সো এর মান নিশ্চয়ই 0। আর যদি স্থির থাকে তাহলে এর মান 0 হয়, এবং 0 স্কয়ার প্লাস 2 ইনটু g এর মান 9.8 ইনটু h এর মান কত, এই জায়গাটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এইখানে কিন্তু আমরা নিচের থেকে পরিমাপ করব না, আমরা উপর থেকে পরিমাপ করব। যে অবস্থান থেকে বস্তুটা আসছে সেই অবস্থান থেকে পরিমাপ করব। তো বস্তুটা এই পজিশন থেকে আসছে, কত দূর আসছে? 2 মিটার আসছে কিন্তু, তাহলে h হবে 2। তাহলে v স্কয়ারের মান এই যে 2 ইনটু 9.8 ইনটু 2, এই তিনটা রাশি গুণ করলে একটা রেজাল্ট পাবো, সেটাই কিন্তু v স্কয়ারের মান। এরপর আমরা কি করব? এই যে v স্কয়ারের মান এটা পেলাম, এই মানটা আমরা এখানে বসায় দেব, দিলে আমরা একটা কিন্তু রেজাল্ট পাবো। তাহলে এই বি বিন্দুতে বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি দুটাই আছে, এবং এই দুইটা সাম আমরা যোগ করব মোট শক্তি নির্ণয় করার ক্ষেত্রে। এই দুইটা মান আমরা কি করব? যোগ করব, তাহলে আমরা মোট শক্তি পাবো। এবং এই শক্তির মান আমরা এ বিন্দুতে যে মোট শক্তি পেয়েছিলাম সেটা সমতুল হবে বা সেটার সমান হবে। যদি সমান হয় তাহলে অবশ্যই সেখানে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিপালিত হয়েছে, আর যদি সমান না হয় তাহলে বুঝতে হবে যে তোমার ম্যাথে কোথাও ভুল আছে। এটা তোমরা খেয়াল করবে, অবশ্যই সমান হতে বাধ্য বা সমান হবে। কিন্তু একইভাবে তোমরা এই সি পজিশনের ক্ষেত্রেও তোমাকে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিপালিত হয় কিনা সেই বিষয়টাও ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করে দেখাতে হবে। এখন প্রশ্ন হলো, এই সি পজিশনে কোন ধরনের শক্তি ওখানে আছে? দেখো, এই সি পজিশনে এইখানে বস্তুটা কিন্তু মাটির একদম উপরে, ভূপৃষ্ঠের একদম উপরে রয়েছে, যেখানে h ইকুয়াল 0 ধরা হয়। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা 0 ধরা হয়, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা 0 ধরা হয়। এই কারণে বিভব শক্তি ওখানে 0, কারণ বিভব শক্তি আমরা ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় হিসাব করি। তাই সি পজিশনে কি বিভব শক্তির মান? সি বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল 0। কেন 0 সেটা আমি কিন্তু তোমাদেরকে বললাম যে এই পজিশনে বস্তুটি ভূপৃষ্ঠ থেকে সামান্য উপরে আছে বা ভূপৃষ্ঠের সংস্পর্শে আছে, ফলে ভূপৃষ্ঠ থেকে h এর মান 0 হয়। তো আমি যদি ইপি ইকুয়াল mgh এই সমীকরণে এই h এর মান 0 বসায়, বাকি দুইটার মান বসায় এখানে 5 ইনটু 9.8 বসায়, তাহলে কিন্তু টোটাল রেজাল্ট 0 আসে। অর্থাৎ এটাকে এরকম ভাবে বলা যায় যে সমস্ত বিভব শক্তিটাই এই পজিশনে এসে গতি শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। অর্থাৎ এখানে যে বিভব শক্তি ছিল যতটুকু, সম্পূর্ণটাই সি পজিশনে এসে গতি শক্তিতে পরিণত হয়ে গেছে বা রূপান্তরিত হয়ে গেছে। এখানে এই কারণে এখানে বিভব শক্তির মান 0। তাহলে এখানে অবশ্যই গতি শক্তি আছে। এখন সেই গতি শক্তির মান কত? সি বিন্দুতে গতি শক্তি
কে ইকুয়াল হাফ mv স্কয়ার। এখানে যথারীতি হাফ m এর মান আমরা জানি 5 কেজি, ইন্টু ভি স্কয়ারের মান আমরা জানি না, এক্ষেত্রে কিন্তু ভি স্কয়ারের মান আমরা জানি না। তাহলে আলাদা করে আমাদের কিন্তু এই ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh এই ফর্মুলাটা ইউজ করে ভি স্কয়ারের মান নির্ণয় করে নিতে হবে। সমান সমান ইউ স্কয়ারের মান 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত, এই যে এখান থেকে একবারে শেষ পর্যন্ত চলে আসছে, অর্থাৎ টোটাল 5 মিটার ডিস্টেন্স সে অতিক্রম করেছে। এই ক্ষেত্রে কিন্তু এইচ এর মান অনেকেই 0 নিয়ে কনফিউশন ভোগে, তো কোনটা হবে এইচ, এই বিষয়টা কিন্তু সে ভুল করে ফেলে। আমরা একদম পজিশন শুরু থেকে হিসাব করব, বস্তুটা কোন পজিশন থেকে আসছে সেইটা হিসাব করব, নট এইখান থেকে বি পজিশন থেকে একদম শুরুর অবস্থানটা হিসাব করব। অনেকেই কিন্তু এই জায়গা থেকে হিসাব করবে যে এই যে 3 মিটার দিলেই কিন্তু ভুল হয়ে যাবে, টোটাল ডিস্টেন্স কতটুকু অতিক্রম করছে সেটাই হচ্ছে এইচ এর মান। তো টোটাল ডিস্টেন্স এখান থেকে এ আর সি এর মধ্যবর্তী ডিস্টেন্স ছিল 5 মিটার, এই যে 5 মিটার, তাই আমি কিন্তু এখানে 5 দিয়েছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে যে বি পজিশন থেকে সি পজিশনের মধ্যবর্তী দূরত্বটা 3 মিটার এটা দিয়ে থাকে, ফলে তার অঙ্ক কিন্তু ভুল হয়ে যায়। ওকে, তো এই জায়গাটা আমরা একটা রেজাল্ট পাবো, সমান সমান এই যে এই তিনটা রাশি গুণ করলে একটা রেজাল্ট পাওয়া যাবে। এরপর আমরা কি করব, ওই রেজাল্টটা এইখানে বসাবো, এইখানে আমরা ওই রেজাল্টটা কিন্তু বসাবো, বসাইলে আমরা এখানে একটা মান পাবো। এই মানটা একদম প্রথমে এ বিন্দুতে যে বিভব শক্তি ছিল বা মোট শক্তি ছিল, সেই মোট শক্তির সমান বি বিন্দুতে যে মোট শক্তি ছিল তার সমান হবে একইভাবে সি বিন্দুতে মোট শক্তি, অর্থাৎ তিনটা পজিশনেই মোট শক্তির পরিমাণ সেম থাকবে এবং সেম হবে, এটাই স্বাভাবিক, এটাই সূত্র। যদি সেম না হয় তাহলে অবশ্যই বুঝবা যে এখানে কোথাও না কোথাও তোমার ভুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। ধন্যবাদ।